পিঠালি, মেন্দা কিংবা মিল্লি। জামালপুরের ঐতিহ্যবাহী এই খাবারটির দেখা মেলে মূলত বড় বড় কোনো মিলাদ, সমাবেশ, চল্লিশা এ ধরনের অনুষ্ঠানে, যেখানে অনেক লোকজনের সমাগম হয়, অনেকের জন্য আয়োজন করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠালি রেসিপি। অনেক আগে একবার শেয়ার করেছিলাম আম্মুর হাতে, আম্মুর রান্না করার রেসিপি। আজকে আমি রান্না করছি। পিঠালি রান্না করার জন্য মূলত প্রধান উপকরণ হচ্ছে, অন্যতম প্রধান বলবো, এই চালের গুঁড়ি। চালের গুঁড়িটাই মূলত এই পুরো রেসিপিটাকে একটু ডিফারেন্ট করে ফেলে। মূলত গরুর মাংসের যে রান্নাটা আমরা করি, সেই রান্নাটাই এখানে হবে। শেষে গিয়ে এই চালের গুঁড়িটা অ্যাড করা হবে, যেটা একটা নতুন ডিফারেন্ট একটা টেক্সচার ক্রিয়েট করবে। একটা গরুর মাংসের যে ঝোলটা হয় সেটাকে একটু ঘন, একটু আরও বেশি মজার করে তুলবে। তো আমরা গরুর মাংস যেভাবে রান্না করি সাধারণত সেভাবে এখানে রান্নাটা করব। প্রথমে গোটা কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে এখানে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ গরু মাংস নেবেন সেই পরিমাণ মতো বুঝে সমস্ত মশলা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে তাই করছি। ঘরে যতই রান্না করা হোক না কেন, ওই যে মিলাদ বা চল্লিশাতে যে মিল্লিটা করা হয় বা পিঠালিটা করা হয়, সেটার টেস্ট বহু গুণ বেশি। ঘরে ওই টেস্ট একদম আসে না। বড় বড় ডেকচিতে যখন অনেক মানুষের জন্য রান্না করা হয়, সেই খাবারের টেস্ট আর ঘরে বানানো অল্প পরিমাণ যে খাবার, সেটার টেস্ট দুইটা কিন্তু একদম দুই মেরুর। আমার কাছে তাই মনে হয়। এখানে আমার মশলাটা কিন্তু কষে গেছে, তেল মশলা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে নিচ্ছি, এবং গরুর মাংস দেওয়ার পরে আমি একটা আলাদা মশলা গুঁড়ো করে নিয়েছি, বিভিন্ন ধরনের গোটা মশলা ব্যবহার করে, যেমন জিরা, মৌরি, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, স্টার, তারপর কালো গোলমরিচ, এই সমস্ত বিভিন্ন কিছু ভালোভাবে টেলে নিয়ে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি, এবং এই মশলাটাই এখন দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি এখন কষানোর জন্য রেখে দিব। মাংসটা কষে যাচ্ছে এবং এখান থেকে ভালো পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, এবং এভাবে আমি মাংসটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নেব। আমার খুব ছোটোবেলায় একবার আমি কলা পাতায় খেয়েছিলাম। তো আজকে যখন ভাবলাম নিজে প্রথমবার আমি পিঠালি রান্না করছি, তো আমি আজকে কলা পাতায় ভাত খাবো, সেই ভাবনা থেকে আমি আজকে কলা পাতাও নিয়ে এসেছি বাসার সামনে থেকে। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, এবং এই দিকে চালের গুঁড়িটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। দেখা যায় চালের গুঁড়ি সবাই সাধারণত ডিরেক্ট পানির সাথে ভালোভাবে মিক্সড করে দিয়ে দেয়, কিন্তু আম্মুকে আমি দেখি যে আম্মু একটু আদা রসুন বাটা, তারপর একটু গুঁড়ো মশলা এবং লবণ দিয়ে এই চালের গুঁড়িটা প্রিপেয়ার করে। তো আমিও সেভাবেই করছি। এই চালের গুঁড়ি থেকে একটা সুন্দর স্মেল কিন্তু বের হয়। ওদিক দিয়ে আমার গরুর মাংস রেডি হচ্ছে, ভালোভাবে রান্না হচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। গত দুদিন থেকে মূলত ফেসবুকে অনেক বেশি শেয়ার হচ্ছে, আমাদের জামালপুরের সবাই প্রায় শেয়ার করতেছে একটা ভিডিও পিঠালির। তো এটা দেখে ভাবলাম যে আমিও রান্না করে ফেলি, কারণ আম্মুর হাতে মূলত বেশি খাওয়া হয়, আমি কখনো রান্না করি নাই। তো আম্মু আবার আস্তে আস্তে দেরি আছে, কিংবা আমারও বাড়ি যেতে দেরি আছে, তো নিজেই ট্রাই করি। এখানে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে। এখান থেকে এটা কিন্তু এই অবস্থায় কিন্তু আপনার গরুর মাংস নামিয়ে নিতে পারতেছেন। এটা কিন্তু আপনার গরুর মাংসের যে আমরা যেটা রান্না করি নর্মালি, সেই রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুবই মজার হয়েছে। আমি এখান থেকে গরুর মাংসও কিছুটা আলাদা করে রেখে দিয়েছি, যে ভুনা মাংসটা থাকুক। আর এখানে আমি এখন পানি দিয়ে নিচ্ছি। মূলত এখন আমি চালের গুঁড়িটা এখানে অ্যাড করে দিব। তো চালের গুঁড়িটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ এখন আগে যেহেতু মিলিয়ে নিয়েছিলাম পানির সাথে, তাই জমাট বেঁধে গেছে নিচে। আর এ পর্যায়ে আমি চুলার জালটা একটু কমিয়ে নিয়েছি, কারণ হচ্ছে চালের গুঁড়ি দেওয়ার সাথে সাথে নিচে হচ্ছে যদি জাল বেশি থাকে জমাট বেঁধে যাবে। এটা ক্রমাগত নাড়তে হয় দেওয়ার সাথে সাথে, যেহেতু আমার
সাথে সাথে নাড়তে পারতেছি না, তাই হচ্ছে আমি চুলার জালটায় এক প্রকার এত কম রেখেছি। এই যে আমার কলা পাতা চলে আসছে, এটাকে এখন আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিব কেটে কেটে, তারপর এখানে খাবো। এদিক দিয়ে আমার পিঠালিটাও রান্না হয়ে গেছে, এখানে আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট একটু আপনি চাইলে গরম মশলা দিয়ে নিতে পারেন এবং ফোড়নটা দিতে হবে। আমি এখানে ফোড়নটা দিয়ে একটু মশলা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আমি এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিব ফোড়নটা দেওয়ার পর, কারণ এর থেকে বেশি ঘন করব না। যদি এর থেকে বেশি ঘন করি ঠান্ডা হলে এটা একদম জমাট বেঁধে যাবে, যেটা খেতে আটা আটা লাগবে, যার কারণে ওইটা আর করবো না। আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, এই পাতলা পাতলা অবস্থাতেই, যেটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে, যেটা আপনার শুরুর দিকে একটা ছোট ক্লিপ দেখেছেন যেখানে ঘনত্বটা কিন্তু ঠিক আছে। তো আমার রান্না শেষ। খুবই ইজি একটা রেসিপি, আপনারা যারা গরুর মাংস রান্না করতে পারেন, পিঠালি রান্না করা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। পানির পরিমাণটা মোটামুটি আমরা যেরকম ঝোল রান্না করার জন্য যখন গরুর মাংস মানে যখন আমরা ঝোল তরকারি রান্না করি যে ঝোলটা দিই তার থেকে 2 গুণ বা 3 গুণ পরিমাণ পানিটা দিতে হবে। তারপর যখন পানিটা একটু জাল হয়ে আসবে তখন আপনাকে চালের গুঁড়িটা অ্যাড করে দিতে হবে, তারপর সেটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে। আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগবে না, জমাট বেঁধে যাবে। তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে এই রেসিপিটা ঘরেই তৈরি করা যায়। আর যারা একবার ট্রাই করে দেখবেন ডেফিনেটলি তারা আরও ট্রাই করবেন, আরও অনেকবার বানাবেন, সবাইকে খাওয়াবেন, কারণ এই রেসিপিটা এরকমই খুবই মজার, খুবই মজার। গরম গরম ভাতের সাথে এই মিল্লির রেসিপি একদম জমে ক্ষীর, খুবই মজার, খুবই 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 মজার। আর কলা পাতায় অনেক বছর পর, সেই ছোটোবেলায় একবার খেয়েছিলাম, আমার মনে আছে আমার কলা পাতা ছিঁড়ে সব ভাত তরকারি আমার জামাই মাখামাখি হয়ে গেছিলো। তো অনেক বছর পর কলা পাতায় ভাত খাবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।